পাংচার সারানো ছেলের সাথে টিচার ম্যাডাম যা করলেন তাতে মানবিকতাও কেঁদে উঠল। বন্ধুরা, এটি বিহার রাজ্যের মুজফ্ফরপুর জেলার এক সত্য কাহিনী, যেখানে একটি ছোট মফস্বলের বাইরে রাস্তার ধারে টিনের ছাদ দেওয়া একটি সাধারণ দোকান ছিল। সেই দোকানে বসা এক সাধারণ যুবক পুরো এলাকায় সাইকেলওয়ালা ভাইয়া নামে পরিচিত ছিল। তার আসল নাম ছিল প্রকাশ। বয়স প্রায় ৩৫ বছর। কাপড় সবসময় ধুলো আর গ্রিজে মাখামাখি থাকত, কিন্তু চেহারায় এমন এক শান্তি ছিল যে কেউ তার সাথে কথা বললে হালকা অনুভব করত। সেই দোকান থেকে প্রায় ২ কিলোমিটার সামনে মেয়েদের একটি সরকারি ইন্টার কলেজ ছিল। আশেপাশের ১০-১৫টি গ্রামের মেয়েরা সেখানেই পড়তে আসত। গ্রামে বাসের সুবিধা ছিল না, তাই বেশিরভাগ মেয়ে সাইকেলেই স্কুলে যেত। প্রকাশ রোজ ভোর ৫টায় উঠত, স্নান সেরে ৬টার মধ্যে দোকান খুলে দিত, কারণ সে জানত যে সেই সময় মেয়েরা স্কুলের জন্য বেরোয়। কারোর সাইকেলে হাওয়া কম থাকত, কারোর চেন পড়ে যেত, কারোর ব্রেক কাজ করত না। প্রকাশ কোনো বিরক্তি ছাড়াই প্রতিটি সাইকেল ঠিক করে দিত। টাকা চাইলে বলতো, যতটা ঠিক মনে হয় দিয়ে দিও। অনেক সময় মেয়েরা বলতো, ভাইয়া এখন টাকা নেই। সে হাসি মুখে বলতো, পড়ালেখা ছেড়ো না, টাকা পরে দিয়ে দিও। ধীরে ধীরে এই কথা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল যে রাস্তার ধারের প্রকাশ ভাইয়া কোনো মেয়েকে কখনো ফিরিয়ে দেয় না। একদিন সকাল প্রায় ৭টার সময় একটি রোগা মেয়ে খুব পুরনো আর জং ধরা সাইকেল টেনে তার দোকানে পৌঁছালো। তার কাপড় পরিষ্কার ছিল, কিন্তু খুব পুরনো। সে নিচু স্বরে বলল, ভাইয়া, এই সাইকেলটা কি ঠিক হবে? প্রকাশ সাইকেলটি ভালো করে দেখল। টায়ার ফাটা, চেন জ্যাম, প্যাডেল বাঁকা, ব্রেক ভাঙা। সে মাথা নাড়ল। অনেক খরচ হবে, নতুন নিয়ে নিলে ভালো হয়। মেয়েটি কাঁপা হাতে ২০০ টাকা বের করে এগিয়ে দিল। আমার কাছে এইটুকুই আছে, যদি এটাও ঠিক না হয় তবে আমি স্কুলে যেতে পারবো না। প্রকাশ প্রথমবার তার চোখের দিকে তাকালো। সেখানে ভয়ও ছিল আর মজবুরিও। সে জিজ্ঞেস করল, বাড়িতে কেউ নেই? মেয়েটির চোখ ভিজে এলো। মা নেই, বাবা অসুস্থ থাকেন। যদি স্কুল বন্ধ হয়ে যায় তবে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, এই বলে সে কাঁদতে লাগল। তার চোখের জল দেখে প্রকাশ কিছুক্ষণ চুপ থাকল। তারপর হঠাৎ উঠে নিজের সাইকেলটি বাইরে বের করে আনল। এটা নিয়ে যাও, এটা দিয়ে স্কুলে যাও। মেয়েটি ঘাবড়ে গেল। না ভাইয়া, এটা তো আপনার, এখন থেকে তোমার, পড়াশোনা বেশি জরুরি। মেয়েটি আবার টাকা দিতে চাইল, কিন্তু সে হাত সরিয়ে নিল। টাকা রাখো, কখনো কাজে লাগবে। মেয়েটি সাইকেল ধরল, তারপর নিচু হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করল। প্রকাশ ঘাবড়ে গেল। আরে, এ কি করছো? মেয়েটি শুধু বলল, ঈশ্বর আপনাকে ভালো রাখুন ভাইয়া। সেই দিনের পর থেকে সে রোজ স্কুলে যাওয়ার সময় এবং ফেরার সময় তাকে নমস্কার করত। চেহারায় সেই অকৃত্রিম হাসি থাকত। প্রকাশের ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে প্রথমবার অনুভব করল যে তার ছোট্ট একটি সাহায্য কারোর পুরো জীবন বদলে দিতে পারে। কিছুদিনের মধ্যেই আরেকটা মেয়েকে দেখা গেল যে সাইকেল ছাড়াই পায়ে হেঁটে আসছে। জিজ্ঞেস করে জানা গেল তার সাইকেল ভেঙে গেছে এবং বাড়ির লোক নতুন কিনে দেওয়ার অবস্থায় নেই। প্রকাশ ভাঙাড়ি থেকে একটি পুরনো সাইকেল বের করল, দুদিন খাটুনি দিয়ে সেটা ঠিক করল এবং তাকে দিয়ে দিল। এখন এই ধারা শুরু হয়ে গেল। যেখানেই সে কোনো ভাঙাচোরা সাইকেল পেত, সস্তায় কিনে আনত, ঠিক করত এবং অভাবী মেয়েদের দিয়ে দিত। দোকানে সবসময় ২-৩টি অতিরিক্ত সাইকেল দাঁড়িয়ে থাকত। মেয়েরা তাকে শুধু মিস্ত্রি নয়, নিজের বড় ভাই মানতে শুরু করল। কেউ ঘরের সমস্যার কথা বলতো, কেউ পড়াশোনার অসুবিধা, কেউ নিজেদের ঝগড়া। প্রকাশ মন দিয়ে শুনত এবং যতটা বুঝত সেই অনুযায়ী পরামর্শ দিত। আশ্চর্যের বিষয় ছিল যে মেয়েরাও তার কথা মেনে নিত। ধীরে ধীরে তার দোকান মেয়েদের জন্য একটি নিরাপদ জায়গা হয়ে উঠল। দুপুরে স্কুল ছুটি হলে অনেক মেয়ে সেখানেই থেমে যেত। কেউ জল খেত, কেউ হাওয়া ভরে নিত, কেউ বা শুধু ২ মিনিট বসে বিশ্রাম করত। কেউ কেউ তো নিজের ঘরের রান্না খাবারও তার জন্য নিয়ে আসত। প্রকাশের কোনো পরিবার ছিল না। বাবা মা অনেক আগেই মারা গেছেন, বিয়েও করেনি। সে দোকানের পেছনের ছোট ঘরে একাই থাকত। মেয়েদের আনাগোনায় তার নিঃসঙ্গ জীবন পূর্ণ হতে শুরু করল। একদিন দুপুরে ৪-৫ জন মেয়ে এসে বলল, ভাইয়া, আপনি খেয়েছেন? এখনই বানিয়ে নেব। না, আমরা বানিয়ে দিচ্ছি। প্রকাশ না করলেও তারা শুনল না। তারা তার ছোট রান্নাঘরে গিয়ে উনুন জ্বালালো এবং সাধারণ ডাল ভাত বানিয়ে দিল। যাওয়ার সময় বলল, এখন থেকে রোজ সময় মতো খেয়ে নেবেন। সেদিন প্রকাশ অনেকক্ষণ চুপ করে বসে রইল। তার মনে হলো সত্যিই যেন তারও আপন কেউ আছে। সময় বয়ে চলল। এখন প্রায় প্রতিটি মেয়েই তাকে চিনত। রাস্তা দিয়ে যাওয়ার সময় দূর থেকে ডাক দিত, ভাইয়া নমস্কার। ছোট ছোট বাচ্চারা তো হাত নেড়ে হাসতে হাসতে চলে যেত। কিন্তু সবাই এই ব্যাপারে খুশি ছিল না। আশেপাশের কিছু লোক কানাকানি শুরু করল, এত মেয়ে রোজ কেন তার দোকানে থামে? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়, আজকালকার জামানা খারাপ। যদিও অনেকে তার প্রশংসাও করত, গরিব হয়েও কত ভালো কাজ করছে।
প্রকাশ এইসব কথায় কান দিত না। তার কাছে শুধু এটাই গুরুত্বপূর্ণ ছিল যে কোনো মেয়ে যেন অভাবের তাড়নায় পড়াশোনা না ছাড়ে। এরই মধ্যে একদিন এমন কিছু ঘটল যা তার জীবন পুরোপুরি বদলে দিল। দুপুরের সময় প্রকাশ একটি সাইকেলের পাংচার সারাচ্ছিল। এমন সময় স্কুলের ঘণ্টা বাজল এবং কিছুক্ষণেই মেয়েদের দল রাস্তায় দেখা গেল। ঠিক তখনই একটি সাদা গাড়ি তার দোকানের সামনে এসে থামল। গাড়ি থেকে এক ভদ্রলোক ও তার স্ত্রী নামলেন। তাদের টায়ারে হাওয়া একদম শেষ হয়ে গিয়েছিল। ভাই, পাংচার সারিয়ে দেবে? প্রকাশ সঙ্গে সঙ্গে কাজ শুরু করল। তখনই মেয়েরা ফিরতে ফিরতে তার দোকানের পাশ দিয়ে যেতে লাগল। ভাইয়া নমস্কার। ভাইয়া কেমন আছেন? কাল দেখা হবে ভাইয়া। কিছু মেয়ে তো সাইকেল থামিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করতে লাগল। গাড়ির সেই দম্পতি এসব দেখে অবাক হয়ে গেলেন। তারপর 4টি মেয়ে সেখানে থেমে গিয়ে নিজেদের কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করল। ভাইয়া আপনিই বলুন, কার দোষ? প্রকাশ দুজনের কথা শুনল, হাসল এবং বলল, দুজনেই ক্ষমা চেয়ে নাও, বন্ধুত্ব অনেক বড় জিনিস। দুজনেই সঙ্গে সঙ্গে মেনে নিল। গাড়ির লোকটির চোখে এখন কৌতূহল স্পষ্ট। সে নিচু স্বরে তার স্ত্রীকে বলল, এই লোকটা সাধারণ নয়। সেই দিন থেকে প্রকাশের জীবন এক নতুন মোড় নিতে শুরু করল। সেই ভদ্রলোকের নাম ছিল বিনোদ আগরওয়াল। তিনি শহরের বড় ব্যবসায়ী ছিলেন। পাংচার সারানোর সময়ে তিনি লক্ষ্য করলেন যে প্রতিটি মেয়ে প্রকাশকে কতটা সম্মান করে। যখন টায়ার ঠিক হলো, বিনোদজি টাকা দিলেন, কিন্তু যাওয়ার আগে জিজ্ঞেস করলেন, ভাই, এই মেয়েরা তোমাকে এত মানে কেন? প্রকাশ মৃদু হেসে বলল, বিশেষ কিছু না স্যার, পড়তে যায়, মাঝে মাঝে একটু সাহায্য করি। বিনোদজি সন্তুষ্ট হলেন না। তিনি আবার জিজ্ঞেস করলেন। তখন প্রকাশ ধীরে ধীরে পুরোটা জানালো, কিভাবে সে পুরনো সাইকেল ঠিক করে দেয়, কম টাকা নেয় এবং চেষ্টা করে যাতে কোনো মেয়ের পড়ালেখা টাকার অভাবে বন্ধ না হয়। এটা শুনে বিনোদজি এবং তার স্ত্রীর চোখ ভিজে এলো। তারা বললেন, তুমি অনেক বড় কাজ করছো। প্রকাশ মাথা নাড়ল, আমি তো শুধু আমার কাজ করছি স্যার। কিন্তু বিনোদজির মনে কিছু একটা চলছিল। তিনি যাওয়ার সময় বললেন, কখনো কোনো সাহায্যের দরকার হলে বলো। প্রকাশ শুধু হাসি মুখে নমস্কার করল। তার মনে হলো, বড়লোকেরা তো এমন কথা বলেই ভুলে যায়। কিন্তু 1 সপ্তাহ পরে সেই সাদা গাড়ি আবার তার দোকানের সামনে এসে দাঁড়ালো। এবার বিনোদজি একা ছিলেন না, সাথে আরও 2 জন লোক ছিল। তারা সরাসরি দোকানের পেছনের ঘরে গিয়ে প্রকাশের সাথে কথা বলতে লাগলেন। তারা জিজ্ঞেস করলেন, তুমি এই মেয়েদের জন্য আর কি করতে চাও? প্রকাশ প্রথমে ইতস্তত করল, তারপর বলল, স্যার, সত্যি বলতে কি, আমি চাই এদের পড়াশোনার ব্যবস্থা হোক। অনেকে সায়েন্স নিতে চায়, নার্স হতে চায়, কিন্তু টিউশন ফি দিতে পারে না। মাসে 500 টাকাও এদের কাছে অনেক। বিনোদজি গম্ভীর হলেন। তিনি হিসেব করে বললেন, যদি আমরা একটা ছোট কোচিং সেন্টার শুরু করি তবে কেমন হয়? প্রকাশ চমকে উঠল, সত্যি? হ্যাঁ, কিন্তু তোমাকেও সাথে থাকতে হবে। কিছুদিনের মধ্যেই দোকানের পাশে খালি পড়ে থাকা জমিতে একটি ছোট ঘর তৈরি করা হলো। 2 জন শিক্ষক রাখা হলো এবং ঘোষণা করা হলো যে গরিব মেয়েদের জন্য এখানে বিনামূল্যে পড়াশোনা হবে। স্কুলে খবর পৌঁছালে প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু ক্লাস শুরু হওয়ার পর ধীরে ধীরে মেয়েরা আসতে লাগল। শুরুতে 20-25 জন ছিল, পরে সংখ্যাটা 50 ছাড়িয়ে গেল। প্রকাশ রোজ বিকেলে সেখানে বসত, জল ভরত, চেয়ার সাজাত এবং এটা দেখে খুশি হতো যে তার বোনেরা এবার এগিয়ে যাচ্ছে। কিছু মাসের মধ্যেই প্রভাব দেখা গেল। যারা আগে দুর্বল ছিল তারাও প্রশ্নের উত্তর দিতে লাগল। স্কুলের শিক্ষকরাও অবাক হয়ে গেলেন। যখন তারা জানতে পারলেন যে পাশে ফ্রি কোচিং চলছে, তারাও অভিভূত হলেন। সেই স্কুলেরই বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন কিরণ মিশ্র। ছাত্রীদের উন্নতি দেখে তারও কৌতূহল হল। একদিন স্কুলের পর তিনি সরাসরি সেই কোচিং সেন্টারে পৌঁছে গেলেন। প্রকাশ তাকে আসতে দেখে চেয়ার পরিষ্কার করে বসতে দিল। সে বরাবরের মতোই ঘাবড়ে ছিল, কারণ সামনে একজন উচ্চশিক্ষিত ম্যাডাম দাঁড়িয়ে আছেন, আর সে নিজে বেশি শিক্ষিত নয়। কিরণ ম্যাডাম পুরো সেন্টার দেখলেন, মেয়েদের সাথে কথা বললেন এবং সব বুঝলেন। তিনি নিচু স্বরে বললেন, আপনি অনেক বড় কাজ করেছেন। প্রকাশ মাথা নিচু করল, ম্যাডাম, আমি কিছু করিনি, সব ভগবানের কৃপা। কিন্তু কিরণ ম্যাডাম তার সরলতায় মুগ্ধ হলেন। সেই দিনের পর থেকে তিনি মাঝে মাঝে সেন্টারে আসতে শুরু করলেন। পরে রোজ আসতে লাগলেন। ক্লাস শেষ করে তিনি সরাসরি সেখানে আসতেন এবং ছাত্রীদের পড়াতে সাহায্য করতেন। ছাত্রীরা তাকে প্রকাশের মতোই সম্মান করত। প্রকাশ তার জন্য চা আনত, চেয়ার মুছে দিত এবং আদরের সাথে কথা বলত। কিরণ ম্যাডাম অবাক হতেন যে এত গরিব হওয়ার পরেও প্রকাশের মনে কোনো হীনমন্যতা নেই, কোনো লোক দেখানো ব্যাপার নেই, শুধু সততা। সময় বয়ে চলল এবং দুজনের মধ্যে এক বিশ্বাসের সম্পর্ক তৈরি হল। একদিন পড়াশুনো শেষ হওয়ার পর ম্যাডাম জিজ্ঞেস করলেন, আপনি বিয়ে করেননি কেন? প্রকাশ কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন আর বিয়ে করে কি হবে, আমার পরিবার তো এই সব মেয়েরাই।
কিরণ ম্যাডাম তার দিকে তাকিয়ে অনুভব করলেন এই মানুষটার ভেতরে গভীর কোনো কষ্ট লুকিয়ে আছে যা সে কখনো প্রকাশ করে না। আসলে কিরণ ম্যাডামের নিজের জীবনও সহজ ছিল না। তার স্বামী একজন সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু তারা আলাদা থাকতেন। স্বামীর ব্যবহার কঠোর ছিল এবং ঘরে অশান্তি লেগে থাকত। সমাজের বদনামের ভয়ে তিনি সম্পর্ক শেষ করতে পারছিলেন না, কিন্তু মনে মনে খুব একা ছিলেন। প্রকাশের সরলতা আর সেবাভাব তার মন ছুঁয়ে গিয়েছিল। তিনি ভাবতে শুরু করলেন যে আসল মনুষ্যত্ব বইয়ে নয়, এমন মানুষের মধ্যেই থাকে। ধীরে ধীরে তিনি অনুভব করলেন যে তিনি প্রকাশের জন্য অপেক্ষা করেন, তার কথা শুনে শান্তি পান। অন্যদিকে প্রকাশ তাকে সবসময় সম্মানের চোখে দেখত, যেন অনেক উঁচু স্তরের কোনো মানুষ। তার ধারণাই ছিল না যে তার প্রতি ম্যাডামের মনে কি চলছে। একদিন সন্ধ্যায় যখন সেন্টার খালি হয়ে গেছে, কিরণ ম্যাডাম হঠাৎ বললেন, প্রকাশজি, যদি কোনো বুদ্ধিমতী মহিলা আপনার জীবনে আসে তবে কি আপনি বিয়ে করবেন? প্রকাশ হেসে বলল, না ম্যাডাম, এখন আর বয়স হয়ে গেছে, আর আমার ভয় হয় পাছে আমার কাজে বাধা পড়ে। ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যদি সেই মহিলা নিজেই আপনার কাজে সাথী হয় তবে? প্রকাশ তার দিকে তাকালো, বুঝতে পারল না তিনি কি বলতে চাইছেন। সে বলল, এমন মহিলা কোথায় পাবো ম্যাডাম? সে ভাবতেও পারেনি যে পরের কথাটাই তার জীবন বদলে দেবে। কিরণ ম্যাডাম তার দিকে তাকালেন, যেন মনে মনে অনেক সাহস সঞ্চয় করছেন। তারপর পরিষ্কার স্বরে বললেন, যদি আমি বলি যে আমি আপনার সাথে থাকতে চাই? প্রকাশ যেন পাথর হয়ে গেল, তার হাতের কাপটা হাওয়ায় থমকে গেল। তার মনে হলো সে হয়তো ভুল শুনেছে। সে হড়বড় করে বলল, ম্যাডাম, আপনি কি ঠাট্টা করছেন? কিন্তু কিরণ ম্যাডামের চোখে ঠাট্টা ছিল না, ছিল শুধু সততা আর যন্ত্রণা। তিনি বললেন, আমি ঠাট্টা করছি না, আমি আপনাকে অনেক দিন ধরে দেখছি। আপনি কোনো স্বার্থ ছাড়া যা করেছেন তেমনটা আজকাল কেউ করে না। আমি আপনাকে শ্রদ্ধা করি এবং হয়তো তার থেকেও বেশি কিছু। প্রকাশের কাছে কোনো শব্দ ছিল না, সে মাটির দিকে তাকিয়ে রইল। ম্যাডাম, আমি একজন সাধারণ মানুষ, পড়াশোনাও জানি না। আপনি এত বড় ম্যাডাম হয়ে আমার কথা এমনভাবে ভাবছেন কি করে? কিরণ ম্যাডাম বললেন, মানুষের দাম তার পোশাকে বা টাকায় হয় না, তার হৃদয়ে হয়, আর আপনার হৃদয় অনেক বড়। এরপরও প্রকাশের বিশ্বাস হচ্ছিল না। সে কাপা গলায় বলল, কিন্তু আপনার পরিবার, আপনার স্বামী? এই প্রশ্নে ম্যাডামের চোখ ভিজে এলো। তিনি প্রথমবার নিজের জীবনের গল্প খুলে বললেন, নামকাওয়াস্তে সম্পর্ক, জীবন তো অনেক আগেই শেষ হয়ে গেছে। সেই দিনের পর দুজনের মধ্যে দূরত্বও ছিল, আবার এক অদ্ভুত আপনত্বও ছিল। প্রকাশ আগের মতোই ব্যবহার করত, কিন্তু তার মনে ভয় ঢুকে গিয়েছিল যে পাছে লোকে ভুল বোঝে। ওদিকে কিরণ ম্যাডাম নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি ঠিক করে নিয়েছিলেন যে আর মিথ্যা জীবন কাটাবেন না। কিছুদিনের মধ্যেই তিনি তার স্বামীকে ডিভোর্সের কথা জানিয়ে দিলেন। স্বামী যখন আসল কারণ জানল, সে রাগে ফেটে পড়ল। তার আত্মসম্মানে লাগল যে তার স্ত্রী তাকে ছেড়ে একজন সাধারণ সাইকেল মিস্ত্রির কাছে যেতে চায়। সে তার প্রভাব আর টাকা খাটিয়ে প্রকাশকে বদনাম করার পরিকল্পনা করল। কিছু লোককে টাকা দিয়ে গুজব ছড়ানো হলো যে সে মেয়েদের ফুসলায়, তার উদ্দেশ্য খারাপ। ধীরে ধীরে পরিবেশ বদলে গেল। যারা আগে প্রশংসা করত তারাই এখন সন্দেহের চোখে দেখতে লাগল। প্রকাশ বুঝতে পারছিল না হঠাৎ এমন কি হল। সবথেকে বড় ধাক্কা লাগল যখন দুজন মেয়ের বাড়ির লোক এসে তাকে ধমকালো, আমাদের মেয়েদের থেকে দূরে থাকো। প্রকাশ হতভম্ব হয়ে গেল। সে হাত জোর করে বলল, আমি তো এদের বোন ভেবেছি। কিন্তু কেউ শুনল না। সেন্টারে মেয়েদের আশা কমে গেল। প্রকাশ রাতে ঘুমোতে পারত না। তার মনে হতে লাগল সত্যিই হয়তো সে কিছু ভুল করেছে। কিরণ ম্যাডাম সব বুঝতে পারছিলেন। তিনি তদন্ত করিয়ে আসল সত্য বের করলেন যে এটা তার স্বামীর ষড়যন্ত্র। তিনি খোলাখুলি প্রতিবাদ করলেন এবং স্কুল প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সব জানালেন। ধীরে ধীরে সত্য সামনে এলো। যে মেয়েদের উস্কানি দেওয়া হয়েছিল তারাও শেষ পর্যন্ত সত্যিটা বলে দিল যে তাদের দিয়ে মিথ্যা বলানো হয়েছিল। মানুষের দৃষ্টিভঙ্গি আবার বদলে গেল। কিন্তু এই ঘটনায় প্রকাশ ভেতর থেকে ভেঙে পড়েছিল। সে আগের মতো হাসি খুশি থাকত না। একদিন সে কিরণ ম্যাডামকে বলল, আপনি আমার কারণে এত কিছু সহ্য করছেন, আপনি চাইলে আমার থেকে দূরত্ব রাখতে পারেন। ম্যাডাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, যদি আমি আজ পিছিয়ে যাই তবে সত্যের হার হবে। আপনি সারা জীবন অন্যদের জন্য লড়েছেন, এবার আমি আপনার জন্য লড়ব। এটা শুনে প্রকাশের চোখ ভিজে এলো। সে অনুভব করল এই প্রথম কেউ তার নিজের আছে যে বিপদে তাকে ছেড়ে যাবে না। কিছু মাস পর পরিস্থিতি শান্ত হল। বদনামের জায়গায় আবার সম্মান ফিরে এলো। এখন সবথেকে বড় সিদ্ধান্ত বাকি ছিল। একদিন সন্ধ্যায় কিরণ ম্যাডাম বললেন, এখন পথ পরিষ্কার,
সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। প্রকাশ লম্বা শ্বাস নিল। সে জীবনে কখনো নিজের কথা ভাবেনি, কিন্তু আজ তার মনে হল তারও খুশি হওয়ার অধিকার আছে। সে বলল, যদি আপনি সত্যিই আমার সাথে চলতে চান, তবে আমি কখনো আপনাকে দুঃখ দেব না। আর এটাই সেই মুহূর্ত ছিল যখন দুটি একা জীবন এক নতুন সম্পর্কে বাঁধার সিদ্ধান্ত নিল। কিছুদিন পরেই খুব সাধারণভাবে তাদের বিয়ে হল। কোনো জাঁকজমক ছিল না, শুধু সেন্টারের মেয়েরা আর কয়েকজন কাছের লোক ছিল। প্রকাশ যখন কিরণ ম্যাডামের গলায় মালা দিল, অনেক মেয়ের চোখে জল এসে গিয়েছিল। তাদের মনে হচ্ছিল তাদের নিজের ভাইয়ের জীবন খুশিতে ভরে উঠল। বিয়ের পরেও তাদের জীবনে বিশেষ বদল আসেনি, বরং দায়িত্ব বেড়েছিল। তারা এখন স্বামী স্ত্রীর চেয়ে একটি মিশনের সাথী হিসেবে কাজ করতে লাগল। কিরণ ম্যাডাম চাকরির পর সেন্টারে পড়াতে আসতেন, আর প্রকাশ সব ব্যবস্থা সামলাত। বিনোদ আগরওয়ালের সাহায্যে সেন্টারটি বড় হল এবং একটি লাইব্রেরিও তৈরি হল। সফল ছাত্রীরা ফিরে এসে তাদের আশীর্বাদ নিত। প্রকাশ সবসময় বলত, পরিশ্রম তোমাদের, আমরা শুধু পথ দেখিয়েছি। সময়ের সাথে মানুষের চিন্তা বদলে গেল। প্রকাশ নিজের পুরনো দোকান ছাড়েনি। সকালে পাংছা সারাত আর বিকেলে বাচ্চাদের মাঝে বসত। বিয়ের 1 বছর পর তাদের মেয়ে হল। পুরো সেন্টারে খুশির ঢেউ বয়ে গেল। প্রকাশ তাকে কোলে নিয়ে বলল, মাকে অনেক বড় করতে হবে। কিরণ ম্যাডামের চোখে আনন্দের জল ছিল। আজও সেই সেন্টার আর লাইব্রেরি চলছে। অনেক পুরনো ছাত্রী এখন ফিরে এসে ছোটদের পড়াচ্ছে। এই জায়গা এখন শিক্ষার সাথে আশার আলো হয়ে দাঁড়িয়েছে। দুজনের একটাই লক্ষ্য, কোনো মেয়ে যেন অভাবের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। বন্ধুরা, এই গল্প থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে মানুষের মহত্ব তার টাকায় নয়, তার হৃদয়ে থাকে। একজন সাধারণ মানুষও সৎ উদ্দেশ্যে অনেক জীবন বদলে দিতে পারে, কারণ নিঃস্বার্থ সেবা কখনো বিফলে যায় না। কিন্তু আপনি বলুন, প্রকাশ যদি সেদিন সাইকেল দিতে মানা করত, যদি সে লোকের কথায় ভয় পেত, যদি কিরণ ম্যাডাম সত্যের পাশে না দাঁড়াতেন, তবে কি এত মেয়ের জীবন বদলাত? সমাজে কি এমন মানুষের প্রয়োজন নেই যারা স্বার্থ ছাড়া অন্যের জন্য বাঁচেন? আপনাদের মতামত কমেন্টে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।